5 আগস্ট মাফিয়া শাসক শেখ হাসিনার পতনের পর উল্লাসে ফেটে পড়ে গোটা জাতি। আনন্দে উদ্বেলিত সারা দেশের কয়েক কোটি মানুষ নেমে আসে রাস্তায়। কোনো স্বৈরশাসকের গদি ছেড়ে পলায়নের পর একসাথে এত মানুষের রাজপথে নেমে বিজয়ের আনন্দে অংশগ্রহণ পৃথিবীর ইতিহাসে বিরল। অগণিত মানুষ সেদিন আকাশের দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে আর উপভোগ করেছে মুক্তির এক অপূর্ব স্বাদ। কিন্তু কে জানতো 47, 71, 90-এর মতো এবারও এই অতুলনীয় মুক্তির স্বাদ কয়েক দিনের বেশি স্থায়ী হবে না। কে জানতো মুক্তির এই আনন্দ রাজপথ থেকে ঘরে ফেরার সাথে সাথেই মিলিয়ে যাবে আর বুকের ভেতর আবার বইতে শুরু করবে নতুন ঝড়। কে ভেবেছিল এত দ্রুত আবার ক্ষোভের আগুন জ্বলতে থাকবে দেশপ্রেমিকদের মনে। 8 আগস্ট নতুন সরকারের পথ চলার পর থেকেই ম্লান হতে শুরু করে অগণিত মানুষের বুক ভরা স্বপ্ন, ক্রমে গ্রাস করতে থাকে হতাশা। কত আত্মত্যাগ আর বর্ণনাতীত কত বেদনাদায়ক ঘটনার বিনিময়ে 1947 সালে জন্ম নিয়েছিল স্বপ্নের পাকিস্তান। পাকিস্তান নামক রাষ্ট্রের জন্মে মানুষ সেদিন এতই আনন্দিত হয়েছিল যে কেউ কেউ পাকিস্তানকে আখ্যায়িত করেছিল আল্লাহর ঘর হিসেবে। কিন্তু গভীর পরিতাপের বিষয় হলো মাত্র 23 বছরের মাথায় সেই পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এদেশের মানুষ। কারণ একটিই, স্বপ্নভঙ্গ। এই স্বপ্নভঙ্গের বেদনা শুরু হয়েছিল 1947 সালে পাকিস্তান নামক রাষ্ট্রের যাত্রার সাথে সাথেই। ফলে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলো মানুষ। আবার যুদ্ধ, আবার অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হলো আরেক নতুন দেশ বাংলাদেশ। 1971 সালের 16 ডিসেম্বর এদেশের মানুষ আবার নতুন করে মুক্তির স্বাদ নিয়েছিল বুক ভরা আনন্দে। কিন্তু মুক্তি কি আসলে পেয়েছিল তারা? কতদিন স্থায়ী হয়েছিল সেই মুক্তি আর মুক্তির আনন্দ? সে মুক্তির স্বাদও স্থায়ী হয়েছিল ক্ষণিকের জন্য। স্বাধীনতার পরপরই শাসক দলের সীমাহীন নৈরাজ্য, অরাজকতা, লুটপাট, হানাহানি, অব্যবস্থাপনা, ভীতি, আতঙ্ক, চূড়ান্ত নিরাপত্তাহীনতা, জোর যার মুল্লুক তার নীতি গ্রাস করে গোটা দেশকে। মাত্র 4 বছরের মধ্যে দুর্ভিক্ষ, না খেয়ে মারা গেল 15 লাখের বেশি মানুষ। শহরের রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকতো কঙ্কালসার মানুষের লাশ আর অনাহারী মানুষের করুণ সব দৃশ্য। স্বাধীনতার পরপরই দেশে কায়েম হয়েছিল ভয়াবহ এক ত্রাসের রাজত্ব। রাষ্ট্রীয় মোড়কে পরিচালিত ব্যক্তিগত রক্ষী বাহিনীকে লেলিয়ে দিয়ে হত্যা করা হলো হাজার হাজার প্রতিবাদী আর বিরোধী মতের মানুষ। আকাশচুম্বী জনপ্রিয় এক নেতার নেতৃত্বে স্বপ্নের স্বাধীন দেশে নেমে আসলো অত্যাচার, নির্যাতন, গুম, খুন, অপহরণ আর নৈরাজ্যকর বিভীষিকাময় এক অধ্যায়। কেড়ে নেওয়া হলো মানুষের জীবনের নিরাপত্তা বোধ। কায়েম হলো এক চূড়ান্ত ভীতির রাজ্য। দুর্নীতি, অনিয়ম, নৈরাজ্য আর লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত হলো দেশ। চারদিকে কেবল হাহাকার, হায় হায় রব। এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে এ কেমন স্বাধীন দেশ পেল তারা? হত্যা করা হলো গণতন্ত্র, কেড়ে নেওয়া হলো মত প্রকাশের স্বাধীনতাটুকু পর্যন্ত। সরকারের সমালোচনা ও বিরোধিতা বন্ধের হাতিয়ার হয়ে উঠল গ্রেফতার, বন্দিত্ব, অপহরণ আর গুম খুন। মানুষ নতুন করে পরিণত হলো দাসে। যে রাষ্ট্রের হাতে মানুষ দায়িত্ব অর্পণ করেছিল তার জীবনের সার্বিক নিরাপত্তা বিধান এবং দেখভালের, সেই রাষ্ট্রযন্ত্র হয়ে উঠল মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি। রাষ্ট্র হয়ে উঠল গণমানুষের প্রতিপক্ষ, শত্রু তথা জানের দুশ্মন। 47, 71, 90 প্রতিটি রক্তাক্ত পরিবর্তনের পর ঘুরে ফিরে কম বেশি সেই একই দৃশ্যের অবতারণা। কিন্তু কেন এমনটি হচ্ছে বারবার? কেন 1947, 1971, 1990 এর মতো
2024-এর মুক্তির স্বাদ আর আনন্দ দীর্ঘ হলো না? কেন এত দ্রুত চারদিক থেকে রব উঠল বিপ্লব বেহাত হওয়ার বিষয়ে? কেন মুক্তিপাগল মানুষ বারবার রাজপথে বুক পেতে রক্ত ঢেলে দেয় আর তার ফল ভোগ করে সুবিধাবাদী শয়তান বর্ণচোরার দল? কেন বারবার এত রক্ত আর ত্যাগের বিনিময়ে মুক্তি মিললেও তা কয়েকদিনের বেশি স্থায়ী হয় না এবং চিরবঞ্চিত জনগণের জন্য? আবার পড়ছি, কেন বারবার এত রক্ত আর ত্যাগের বিনিময়ে মুক্তি মিললেও তা কয়েকদিনের বেশি স্থায়ী হয় না চিরবঞ্চিত জনগণের জন্য? মুক্তিকামী জনতা কেন চিরকাল বঞ্চিত হয়ে থেকে যায়? কেন তারা বারবার প্রতারিত হয়? কেন তাদের মুক্তি বারবার অধরাই থেকে যায়? তাহলে কি চিরকাল এভাবেই জনগণ বারবার বুকের রক্ত দিয়ে অত্যাচারী লুটেরা খুনিদের ক্ষমতা থেকে টেনে নামাবে আর বারবার এভাবে তারা বঞ্চিত হতেই থাকবে? আগস্ট বিপ্লবের পর কয়েক মাস ধরে এ প্রশ্নেই ঘুরপাক খেতে থাকে অগণিত মানুষের মনে। কেন এত ত্যাগের বিনিময়ে অর্জিত মুক্তির আনন্দ রাজপথে একদিনের উল্লাস প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়? তার উত্তর খুঁজে বের করতে না পারলে এবং এর সমাধান করতে না পারলে এটি ঘটতেই থাকবে বারবার। বরং সম্ভাবনা আছে বারবার প্রতারিত জনতা একদিন হয়তো আর ঘরের বাইরে আসবে না, যেমনটি এক পর্যায়ে মানুষ সাড়া দেয়নি সেই মিথ্যাবাদী রাখাল বালকের আহ্বানে। কারণ কথায় আছে, যে দেশ বীরের সম্মান করতে জানে না সে দেশে বীরের জন্ম হয় না। 1947 সালে পাকিস্তান নামক নতুন একটি দেশ পেল এ অঞ্চলের মুসলমানরা। কিন্তু খুব কম সময়ে মানুষ বুঝতে পারল ক্ষমতার চেয়ারে বসা ব্যক্তির পরিবর্তন হয়েছে মাত্র, শাসনের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। ক্ষমতার চেয়ারে ব্রিটিশের পরিবর্তে পাকিস্তানি, ব্রিটিশের রেখে যাওয়া সেই পুরনো আইন, পুরনো সিস্টেম, পুলিশ, আর্মি, প্রশাসন, আইন, শিক্ষা ব্যবস্থা সব কিছুই চলতে শুরু করলো ঔপনিবেশিক কাঠামো আর পদ্ধতির অধীনে। উপমহাদেশে ব্রিটিশদের শাসনের যত আইন, পদ্ধতি আর তাদের অস্ত্রধারী বাহিনী ছিল, তার মূল মন্ত্র হলো মানুষকে গোলাম বানিয়ে তাদেরকে শোষণ করা, এদেশ থেকে সম্পদ লুট করে তা ব্রিটেনে পাচার করা। জনগণের যে কোনো প্রতিবাদ আর বিদ্রোহ দমনের একমাত্র উপায় ছিল শক্তি প্রয়োগ করা। তাতে কত মানুষ মরল সেটা কোনো বিবেচ্য বিষয় ছিল না ঔপনিবেশিক শাসকদের, কারণ এদেশের মানুষ ছিল তাদের কাছে গোলাম। তারা এদেশের মানুষকে মানুষ হিসেবে দেখত না, দেখত এক ধরনের পশু বা প্রাণী হিসেবে। ব্রিটিশের সেই ঔপনিবেশিক শাসন কাঠামোর মধ্যে চলতে শুরু করলো পাকিস্তান এবং পরবর্তীতে স্বাধীন হওয়া বাংলাদেশও। স্থানীয় শাসকরাও সেই ঔপনিবেশিক শাসকের আদলে সমস্ত প্রতিবাদ দমনের ক্ষেত্রে বেছে নিল বল প্রয়োগ আর হত্যার নীতি। 1971 সালের 25শে মার্চ রাতে এই জনপদে প্রতিবাদ দমনের নামে তারা বেছে নিয়েছিল গণহত্যার পথ, চাপিয়ে দিল যুদ্ধ। নিজ জাতির শাসকরা স্থান করে নিল ব্রিটিশ অত্যাচারী শাসকের জায়গা। ঠিক এরই পুনরাবৃত্তি ঘটল 1971 সালে দেশ স্বাধীনের পর। আবার সেই স্বপ্নভঙ্গের পালা, চারদিকে হাহাকার। ব্রিটিশ ও পাকিস্তানি স্টাইলে এদেশের শাসকরা উদাহরণ সৃষ্টি করল 2013 সালের শাপলা চত্বর, 2024-এর জুলাই আগস্ট গণহত্যা, আয়নাঘর, জঙ্গি বানিয়ে মানুষ হত্যা, আরও কত মানবতা বিরোধী অপরাধের বর্বরতম অধ্যায়। বারবার মানুষের স্বপ্নভঙ্গের কারণ হলো সব কিছু ভেঙে চুরে তার স্থলে নিজেদের মতো করে একটি রাষ্ট্র গঠন না করে বরাবর সবাই হেঁটেছে পুরনো সেই ঔপনিবেশিক কাঠামোর মধ্যে, যে শাসন কাঠামো স্বভাবতই শাসককে করে তোলে নিপীড়ক, দানব আর জনগণকে পরিণত করে দাসে, যার বাস্তব রূপ জাতি দেখেছে স্বাধীনতা পরবর্তী শেখ মুজিবুর রহমানের শাসনামলে। মানুষের মুক্তি, গণতন্ত্র আর অধিকার আদায়ের কথা বলে জনপ্রিয়তার তুঙ্গে আরোহণকারী শেখ মুজিবুর রহমান ক্ষমতার চেয়ারে বসার পরপরই দানবীয় রূপ ধারণ করতে লাগলেন। নিজ হাতে গলা টিপে হত্যা করলেন গণতন্ত্রের, বন্ধ করে দিলেন বিরুদ্ধ সব পত্রপত্রিকা, সেনাবাহিনীকে অবহেলিত রেখে রাষ্ট্রের অর্থে
তিনি গড়ে তুললেন ব্যক্তিগত রক্ষী বাহিনী, যাদের হাতে নিহত হলো 30,000-এর বেশি প্রতিবাদী তরুণ। একটি দেশ পরিণত হলো একজন ব্যক্তি, একটি পরিবারের সম্পত্তিতে। স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বের দাবিদার দলটির হাতেই ভুলুণ্ঠিত হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং মানুষ নতুন করে পরিণত হলো দাসে। শেখ মুজিবুর রহমান এতটাই অজনপ্রিয় হয়ে উঠেছিলেন যে তার করুণ মৃত্যুর পর এদেশের মানুষ নাজাত দিবস ঘোষণা করেছিল। অগণিত মানুষ আকাশের দিকে হাত তুলে সেদিন আদায় করেছিল শুকরিয়া মোনাজাত। 5 আগস্টের মতো সেদিনও আনন্দে ফেটে পড়েছিল গোটা জাতি। মিছিলে মিছিলে সেদিন ছেয়ে গিয়েছিল দেশের সব নগর, বন্দর, প্রান্তর। আমাদের পূর্বপুরুষরা 1947 সালে ব্যর্থ হয়েছিল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা ভেঙে নতুন একটি রাষ্ট্র গঠন করতে, যার পরিণতিতে ভাগ হয়ে গেল পাকিস্তান। আমাদের পূর্বপুরুষরা 1971 সালেও ব্যর্থ হয়েছিল গণ আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র গঠনে, যার ফল 1975 সালের আগস্টের বিয়োগান্তক পরিণতি। আমাদের পূর্বপুরুষরা 1990 সালেও ব্যর্থ হয়েছিল রাষ্ট্র নির্মাণে, যার ফলে আমরা দেখেছি কিভাবে একটি দেশ, একটি পরিবার ও একটি দলের শোষণ, লুটপাট আর বিদেশে অর্থ পাচারের লীলাভূমিতে পরিণত হয়, কিভাবে একটি দেশ প্রতিবেশী দেশের কলোনিতে পরিণত হয়, কিভাবে একটি দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রীয় বাহিনী একটি পরিবার ও লুটেরাদের পাহারাদার ও ভাগীদারে পরিণত হয়, কিভাবে গুম, খুন আর নির্যাতন চালিয়ে একটি দেশের 18 কোটি মানুষকে টানা 1.5 দশক ধরে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করে রাখা যায়। যে কারণে 1947, 1971, 1990-এর এত আত্মত্যাগের পরও বারবার মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছিল, জুলাই বিপ্লবের পরও সেই একই পথে হাঁটছে দেশ। নতুন করে রাষ্ট্র গঠন এবং নতুন করে পথ চলার এত বড় সুযোগও অবলীলায় হাতছাড়া করেছে আমাদের বর্তমান ক্ষমতালোভী অযোগ্য রাজনীতিবিদরা। 1947, 1971, 1990 প্রতিবার অবর্ণনীয় ত্যাগের পর আমরা যদি পুরনো কাঠামো থেকে বের হয় এমন একটি রাষ্ট্র গঠন করতে পারতাম, যেখানে শাসক মাত্রই নিপীড়ক আর দানব হয়ে উঠবে না, যেখানে জনগণ গোলামে পরিণত হবে না, যেখানে শাসক গোষ্ঠী আর রাষ্ট্রযন্ত্র পরিণত হবে না জনগণের অধিকার হরণের হাতিয়ারে, যেখানে প্রকৃত অর্থেই জনগণ হবে রাষ্ট্রের মালিক, তাহলে চিরবঞ্চিত মানুষকে তাদের অধিকার আদায়ের জন্য বারবার এভাবে রক্ত ঢালতে হতো না রাজপথে। যেখানে রাষ্ট্রযন্ত্র পরিণত হয় জনগণের অধিকার হরণের হাতিয়ারে, যেখানে অগণিত মানুষের জীবন দেয়া ছাড়া শাসক পরিবর্তন করা যায় না, সেই ব্যবস্থা বাতিল করে জনগণের অভিপ্রায় অনুযায়ী নতুন রাষ্ট্র গঠনের এক মহাসুযোগ হাজির হয়েছিল 2024-এর 5 আগস্ট। এই মহাসুযোগ হাতছাড়া হওয়ার দায় বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের ও দেশের বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের। যেখানে অপরিহার্য ছিল ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলে একটি বিপ্লবী সরকার গঠন করা, সেটি করতে পারেননি ছাত্র নেতারা। এটি হলো তাদের সবচেয়ে বড় ভুল। আর দ্বিতীয় বড় ভুল করেছে নতুন সরকারের উপদেষ্টা বাছাইয়ের ক্ষেত্রে। তাদের তৃতীয় আর আত্মঘাতী ভুল হলো ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া প্রেসিডেন্টের অধীনে শপথ নেওয়া এবং ফ্যাসিবাদী সংবিধান রক্ষার অঙ্গীকার করা। ছাত্রনেতাদের আরেকটি বড় ভুল হলো উপদেষ্টাদের বেশিরভাগের পরিচয় সুস্পষ্টভাবে চিহ্নিত হওয়ার পরও তাদের সরিয়ে দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়া। তাদের পঞ্চম বড় ভুল হলো ফ্যাসিবাদের মূলোৎপাটনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারা। পুরনো গণবিরোধী ব্যবস্থা ভেঙে নতুন রাষ্ট্র গঠনের মহাসুযোগ হাতছাড়া হওয়ার দ্বিতীয় দায় এদেশের বড় রাজনৈতিক দলগুলোর তথা বিএনপি ও জামায়াতের। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও সংবিধান বাতিল করার বিপক্ষে বিএনপির অবস্থান
আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ও ফ্যাসিস্ট হাসিনার প্রেসিডেন্টকে বহাল রাখার পক্ষে বিএনপির সম্মতি প্রদান, জামায়াত কর্তৃক আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া, ভারতের সাথে বন্ধুত্ব করতে চাওয়া ও আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলার ক্ষেত্রে আপত্তি, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবিসহ বিভিন্ন ইস্যুতে বড় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ এখন পর্যন্ত যা যা বলেছেন তাতে এটি পরিষ্কার যে তারা নতুন রাষ্ট্র নির্মাণ করতে চান না। তারা সেই পুরনো কাঠামোই বহাল রাখতে চান, যেখানে শাসক মাত্রই মনিব আর জনগণ মানে চিরবঞ্চিত গোলাম। তারা সেই পুরনো কাঠামোই বহাল রাখতে চান, যেখানে শাসক মাত্রই মনিব আর জনগণ মানে চিরবঞ্চিত গোলাম। কোনো সন্দেহ নাই, দেশের বড় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের এই অবস্থান জুলাই আগস্ট বিপ্লবী চেতনা ও গণ আকাঙ্ক্ষার চূড়ান্ত বিরোধী। পুরনো কাটাছেঁড়া সংবিধান বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়ন, একটি বিপ্লবী সরকার গঠন এবং নতুন রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে বড় রাজনৈতিক দলগুলোর এই বিরুদ্ধ অবস্থান জাতির জন্য চূড়ান্ত দুর্ভাগ্যজনক। অনেক ভুলভ্রান্তির পরও ফ্যাসিস্ট হাসিনার প্রেসিডেন্টকে অপসারণ করে, সংবিধান বাতিল করে একটি বিপ্লবী সরকার গঠনের দ্বিতীয় মহা সুযোগ এসেছিল জাতির সামনে গত অক্টোবর মাসে। কিন্তু সেই সুযোগও কাজে লাগানো গেল না বিএনপির প্রকাশ্য বিরোধিতার কারণে। ভবিষ্যতে যদি আবার এ জাতির ঘাড়ে কোনো মাফিয়া শাসক চেপে বসে এবং আবার যদি ফ্যাসিবাদ স্বৈরাচার পতনের জন্য রাজপথে রক্ত দিতে হয় বা এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে তার দায় বহন করতে হবে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে। সংবিধান বাতিল করে জনগণের জন্য নতুন রাষ্ট্র নির্মাণ করতে না পারলে এ রাষ্ট্র বৃহত্তর জনগণের শত্রু আর প্রতিপক্ষ হিসেবেই থেকে যাবে। আবার পড়ছি, সংবিধান বাতিল করে জনগণের জন্য নতুন রাষ্ট্র নির্মাণ করতে না পারলে এ রাষ্ট্র বৃহত্তর জনগণের শত্রু আর প্রতিপক্ষ হিসেবেই থেকে যাবে। ক্ষমতা আলাদিনের চেরাগের মতো ভাগ্য পরিবর্তন করতে থাকবে কেবল গুটি কয়েক মানুষের, আর বৃহত্তর জনগণ চিরকাল বঞ্চিত গোলামেই থেকে যাবে। সেজন্য দরকার জুলাই আগস্ট গণ আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বিপ্লবী সরকার গঠন করা। প্রিয় দর্শক, আমি মেহেদী হাসান আমার লেখা আপনাদেরকে পড়ে শোনালাম। ধন্যবাদ শোনার জন্য।